ওয়েলকাম স্টুডেন্টস। আজ যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে কেমিক্যাল থার্মোডাইনামিক্স। এই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন যে শক্তির রূপ হয়, সেই শক্তির রূপ একটা রূপ থেকে আর একটা রূপে যে পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে মেনলি এই চ্যাপ্টারে আলোচনা। যেমন আলোক শক্তি থেকে তাপ শক্তি, তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে চুম্বক শক্তি। এই যে বিভিন্ন এনার্জির একটা রূপ থেকে আর একটা রূপে যে কিভাবে রূপান্তর ঘটছে সেটা মেনলি এই চ্যাপ্টারে আলোচনার বিষয়। তো চ্যাপ্টারে মেনলি প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে টার্মিনোলজি, অর্থাৎ পরিভাষা, মানে কিছু থার্মোডাইনামিক্সে কিছু টার্ম আছে সেটা সম্পর্কে তোমাকে প্রথম আইডিয়া নিতে হবে। যেমন ফার্স্ট কথা হচ্ছে সিস্টেম। সিস্টেম কি? দেখো, আমরা পরীক্ষা নিরীক্ষা করি বা আলোচনা করি, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিস্টেম, আর বাকি মহাবিশ্বের সমস্ত অংশটা হচ্ছে এনভায়রনমেন্ট বা সারাউন্ডিংস। যেমন আমি যদি কোনো মানব শরীর নিয়ে আলোচনা করি, তাহলে মানব শরীরটা একটা সিস্টেম। ওই মানব শরীর বাদ দিয়ে বাকি বিশ্বের যত অংশ আছে সবটাই হচ্ছে এনভায়রনমেন্ট বা সারাউন্ডিংস। আমি ধরো একটা বিকারের মধ্যে কিছু লিকুইড রাখা আছে, আমি ওই লিকুইড নিয়ে আলোচনা করছি বা এক্সামিন করছি, কিছু একটা করছি, ওই লিকুইডটাকে বলবো সিস্টেম। লিকুইড বাদে ওই বিকার প্লাস গোটা মহাবিশ্বটা হচ্ছে সারাউন্ডিংস। সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে একটা বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারিটা অবশ্য কাল্পনিকও হতে পারে। যেমন আমি খোলা পাত্রের মধ্যে আমি জল রেখেছি, ধরো আমি জল নিয়ে আলোচনা করছি, মানে এই জলটা হচ্ছে তোমার সিস্টেম, ঠিক? তাহলে সারাউন্ডিংস কোনটা? এই বিকারটা প্লাস গোটা মহাবিশ্বের বাকি যে অংশ পড়ে আছে টোটালটাই সারাউন্ডিংস। তাহলে বাউন্ডারি কোনটা? বাউন্ডারি হচ্ছে এই লিকুইড মানে জলটা আর এই যে পাত্রর যে তল, দুটোর মাঝখানে একটা কাল্পনিক একটা আন্ততল থাকে, যেটা হচ্ছে দুটোকে সেপারেট করছে, যেটাকে আমরা বাউন্ডারি বলছি। বাউন্ডারি সবসময় যে ভিজিবল হবে এমন কোনো ব্যাপার না, বাউন্ডারি কাল্পনিকও হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা এই কেমিক্যাল থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে যখন আমি একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস নিয়ে আমরা আলোচনা করব, তখন গ্যাসটা সিস্টেম, বাকি সব সারাউন্ডিংস, গোটা মহাবিশ্বটা। যাই হোক, সিস্টেম কটা টাইপের হয়? 3 টাইপ সিস্টেম হয়, 3টে ভাগ সিস্টেমের। কি কি? একটা ওপেন সিস্টেম, একটা ক্লোজড সিস্টেম, একটা আইসোলেটেড সিস্টেম। দেখো, যদি সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে এনার্জিরও ট্রান্সফার হবে, আবার মাসেরও ট্রান্সফার হবে, অর্থাৎ বলতে চাইছি শক্তি আদান প্রদান হবে এবং জড় পদার্থের আদান প্রদান হবে, তখন তাকে বলবো ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম মানে কি? যে কোনো একটার আদান প্রদান হবে, মানে শুধু হয়তো শক্তির আদান প্রদান হলো, জড়র আদান প্রদান হলো না, তাকে ক্লোজ সিস্টেম বলবো। আবার শক্তি জড় কোনোটাই আদান প্রদান হলো না, তখন তাকে বলবো আবার আইসোলেটেড সিস্টেম। যেমন আমি যদি একটা খোলা পাত্রে যদি আমি কোনো লিকুইড রাখি, ধরো গরম কোনো লিকুইড রেখেছি, এই গরম লিকুইডটা যখন এখানে রাখা থাকবে, তোমার কি মনে হয় এখানে যদি গরম জল রাখা থাকে, সেই গরম জলটা নিশ্চয়ই সারাউন্ডিংসে যাবে না? আমি গরম জল নিয়ে আলোচনা করছি, মানে কি গরম জলটা সিস্টেম, বাকি টোটাল হচ্ছে সারাউন্ডিংস। এবারে কি গরম জল নিশ্চয়ই বাইরে যাবে, কারণ বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় হতে পারে। তাহলে গরম জলের বাষ্পায়ন হচ্ছে মানে কি জল বাইরে যাচ্ছে, তার মানে সিস্টেম থেকে সারাউন্ডিংসে জল অর্থাৎ জড় পদার্থের আদান প্রদান হচ্ছে। প্লাস নিশ্চয়ই গরম আছে মানে কি নিশ্চয়ই তাপ অর্থাৎ শক্তিটা বাইরে ছাড়তে পারে, মানে শক্তিরও আদান প্রদান হচ্ছে। মানে সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে জড় পদার্থের আদান প্রদান হচ্ছে, আবার শক্তিরও আদান প্রদান হচ্ছে। কিন্তু আমি যদি একটা ক্লোজড বদ্ধ পাত্রের মধ্যে যদি আমি গরম জল রাখি, সেখানে জলটা কিন্তু বাইরে বেরোতে পারবে না, শুধুমাত্র তাপ বাইরে বেরোতে পারে, মানে শুধু শক্তির আদান প্রদান হচ্ছে, সেটাকে আমরা বলবো ক্লোজড সিস্টেম। আবার যদি এরকম করা হয়, পাত্রটাকে এমন ভাবে থার্মালি আইসোলেটেড করা হলো, যেমন থার্মোফ্লাক্স, তাপও বাইরে বেরোয় না, জড়ও বাইরে বেরোবে না, তখন তাকে বলবো অন্তরিত সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। যদিও পৃথিবীতে 100% আইসোলেটেড সিস্টেম হয় না,
কারণ যদি হতো তাহলে থার্মোফ্লাক্সে গরম চা রেখে দিয়ে তাহলে 1 বছর পরেও গরম রাখা যেত। একটু হলেও কিন্তু সেটা ক্লোজ সিস্টেম, আইসোলেটেড পুরোপুরি হয় না। ঠিক আছে, এই সম্পর্কে মোটামুটি আইডিয়া হলো। এবার প্রপার্টিজ অফ সিস্টেম। প্রপার্টিজ অফ সিস্টেম মানে কোন সিস্টেম, সিস্টেম মানে যেটা নিয়ে আলোচনা করছি, যা নিয়ে আলোচনা করবো সেটাই সিস্টেম। আমি যদি গরম জল নিয়ে আলোচনা করি, গরম জলটা সিস্টেম। যদি আমি কোনো গ্যাস নিয়ে আলোচনা করছি, গ্যাসটা সিস্টেম। যা নিয়ে আলোচনা করবো সেটা সিস্টেম। এখন সিস্টেমের প্রপার্টিজ কি? সিস্টেমের প্রপার্টিজ অনেক হতে পারে। সিস্টেমের চাপ হতে পারে, সিস্টেমের আয়তন হতে পারে, সিস্টেমের ঘনত্ব হতে পারে, সিস্টেমের স্ফুটনাঙ্ক হতে পারে, বিভিন্ন প্রপার্টিজ আছে। যত রকমের প্রপার্টিজ আছে সব প্রপার্টিজকে মাত্র দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা এক্সটেন্সিভ, একটা ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ হচ্ছে পরিমাণগত ধর্ম, ইন্টেন্সিভ হচ্ছে অবস্থাগত ধর্ম। এটা কি? যাই ধর্ম থাক, যদি কোনো ধর্ম ওই সিস্টেমের পরিমাণের উপর নির্ভর করে তখন তাকে বলবো এক্সটেন্সিভ প্রপার্টি। যাই ধর্মই হোক, সেই ধর্ম যদি সিস্টেমের পরিমাণের উপর নির্ভর করে না তাকে বলবো ইন্টেন্সিভ প্রপার্টি। এটা মানে কি? পরিমাণের উপর নির্ভর করে না মানে দেখো, আমি দুটো পয়েন্ট বলছি, সেখান থেকে খুব ভালো করে বুঝতে পারে যাবে। একটা বলছি ধরো ভর, একটা প্রপার্টি। আরেকটা বলছি ঘনত্ব, এটা একটা প্রপার্টি। ভালো করে ভাবো, একটু চিনি নিয়ে জলের মধ্যে গুলে সেই চিনির জল তুমি একটা ছোট পাত্রের মধ্যে চিনির জল রেখেছো, ওই চিনির জল নিয়ে একটা বড় পাত্রের মধ্যে রেখেছো। বলো তো দেখি কোন পাত্রে চিনির জলের ভর বেশি? অবশ্যই এই জলের ভর বেশি, কারণ এখানে তো অনেকটা চিনির জল নেওয়া আছে। তার মানে কি? ভরটা তার মানে সিস্টেমের পরিমাণের উপর নির্ভর করছে, ওই জন্য ভরটা এক্সটেন্সিভ প্রপার্টি। কিন্তু আমি যদি বলি একই চিনির জল এই পাত্রে নিয়েছে ছোট পাত্রে, একই চিনির জল বড় পাত্রে নিয়েছে অনেকটা, দুজনের ঘনত্ব কি ডিফারেন্ট হবে না একই হবে? একই চিনির জল এখানেও যা ঘনত্ব এখানেও তো সেম ঘনত্ব। তার মানে কি? ঘনত্ব তার মানে পরিমাণের উপর নির্ভর করে না, তুমি যাই নাও একই ঘনত্ব হবে, ওই জন্য ঘনত্ব হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। বোঝা গেল? যেমন স্ফুটনাঙ্ক ইন্টেন্সিভ প্রপার্টি। তুমি একটুখানি জল নাও সেও 100 ডিগ্রি সিতে ফুটবে, যদি 1 পুকুর জল নাও সেটাও 100 ডিগ্রি সিতে ফুটবে, মানে ফুটবে। তাহলে সেখানে তার মানে স্ফুটনাঙ্কটা তার মানে পরিমাণের উপর নির্ভর করে না, তার মানে স্ফুটনাঙ্ক একটা ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, এরপর বিষয় স্টেট ফাংশন আর পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এটা মানে এটার বাংলা হচ্ছে অবস্থার অপেক্ষক, এটার বাংলা হচ্ছে পথ নির্ভরশীল রাশি। সেটা আবার কি? অবস্থার অপেক্ষক আর পথ নির্ভরশীল রাশি। দেখো, কোন সিস্টেম ধরো কোনো একটা অবস্থায় আছে, ধরো এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে মানে নির্দিষ্ট একটা চাপ আছে, আয়তন আছে, উষ্ণতা আছে। ধরো চাপটা ধরো 5 atm প্রেসারে আছে। সিস্টেমটা ওই অবস্থা থেকে ধরো অন্য একটা অবস্থায় চলে গেল, যেখানে প্রেসারটা ধরো 2 atm। এখন কথা হচ্ছে সিস্টেম এই অবস্থা থেকে এই অবস্থায় ডাইরেক্টলি আসতে পারে বা এই রকম ভাবে বক্রপথেও আসতে পারে, এরকম ভাবে ডাইরেক্ট আসতে পারে, এইরকম ভাবে, সে যে পথই হোক না কেন। মনে রাখবে এখানে ছিল এইখানে এসছে, মানে সিস্টেমটা এই অবস্থায় ছিল এই অবস্থায় এসছে, মানে চাপ এখানে 5 এখানে 2, মানে তুমি এইভাবে আসো আর এইভাবে আসো বা অন্য আলাদা অন্য যেভাবেই আসো না কেন, এই অবস্থাতে 5ই চাপ থাকবে, এই অবস্থায় 2ই চাপ থাকবে। অর্থাৎ চাপ পথের উপর নির্ভর করে না, কোন পথে এলো, কোন দশায় আছে তার উপর ডিপেন্ড করে। কিন্তু কার্য এইভাবে আনলে এক ধরনের কার্য চেঞ্জ হবে, এইভাবে আনলে কিন্তু অন্য ধরনের কার্য হবে। অর্থাৎ কার্য অর্থাৎ ওয়ার্ক ডান কিন্তু পথের উপর নির্ভর করে। অর্থাৎ কিছু কিছু ধর্ম আছে যারা স্টেট ফাংশন অর্থাৎ পথের উপর নির্ভর করে না, শুধু অবস্থার উপর ডিপেন্ড করে। আর কিছু কিছু ধর্ম আছে যারা পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, কোন পথে যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে। বোঝা গেল? নেক্সট টপিক থার্মোডাইনামিক প্রসেস। থার্মোডাইনামিক প্রসেস তাপগতি প্রক্রিয়া, কিছু প্রক্রিয়া আছে বলছি এক এক করে। সাইক্লিক চক্রীয় প্রক্রিয়া, আইসোথার্মাল সমষ্ণ প্রক্রিয়া, আইসোবারিক সমচাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রিভার্সিবল পরাবর্ত প্রক্রিয়া, ইররিভার্সিবল অপরাবর্ত প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। বিষয়টা কি দেখা যাক। প্রথম বলছি সাইক্লিক প্রসেস। যে প্রসেসে কোনো একটা সিস্টেম কোনো একটা অবস্থা থেকে অনেক প্রক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে যদি আবার সেই দশায় ফিরে আসে,
সাপোজ 0 ডিগ্রি উষ্ণতায় তুমি একটা জল রেখেছো, তাকে প্রথমে তুমি 100 ডিগ্রি উষ্ণতায় নিয়ে গেলে, আবার বাষ্প করলে, আবার ঠান্ডা করে আবার 0 ডিগ্রি উষ্ণতায় নিয়ে গেলে, তাহলে টোটালটা একটা সাইক্লিক প্রসেস বলবে। আর সাইক্লিক প্রসেস তুমি এখান থেকে নিয়ে আবার যদি এখানে নিয়ে চলে আসো, টোটাল সাইক্লিক প্রসেসে কিন্তু যে স্টেট ফাংশন গুলো আছে তাদের কোনো পরিবর্তন হবে না। মানে ডেল ভি ইকুয়াল টু 0, ডেল টি ইকুয়াল টু 0, ভি মিনস ভলিউম, ডেল ভি মিনস ভলিউমের চেঞ্জ অর্থাৎ আয়তনের পরিবর্তন 0। মানে টোটাল মানে এইখানটায় ছিল, আবার টোটাল ঘুরে ফিরে যদি আবার এগিয়ে মানে চক্রীয় প্রক্রিয়া যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, তাহলে আয়তনের পরিবর্তন হবে না, উষ্ণতার পরিবর্তন হবে না, মানে ওই অবস্থা থেকে ওই একই তো চলে আসছে একই অবস্থা। ওই জন্য আয়তনের পরিবর্তন 0। দেখো ভি মানে হচ্ছে ভলিউম মানে আয়তন, আর ডেল ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, মানে আয়তনের পরিবর্তন 0, উষ্ণতার পরিবর্তন 0, আন্তঃশক্তির পরিবর্তন 0, এই স্টেট ফাংশন গুলোর পরিবর্তন সব কিন্তু 0 হবে। ঠিক, তবে পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটির পরিবর্তন কিন্তু 0 হবে না, কারণ ওই যে চক্রীয় প্রক্রিয়া তুমি নিয়ে এলে, এবার কোন ভাবে কোন পথে নিয়ে গেছো তার উপর ডিপেন্ড করে। পাথ ডিপেন্ডেন্ট গুলো কোন পথে নিয়ে গেছো তার উপর ডিপেন্ড করে, 0 নাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এর পরের বিষয় হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, সাইক্লিক প্রসেস বললাম। আইসোথার্মাল মানে সমষ্ণ প্রক্রিয়া। সিম্পল ব্যাপার, এমন কোন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না। মানে যদি তোমাকে শর্ত লিখতে দেয়, লিখবে টি সমান কনস্ট্যান্ট, মানে উষ্ণতাটা ধ্রুবক, মানে ডেল টি 0। ডেল টি মিনস উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন 0 মানেই তো উষ্ণতাটা কনস্ট্যান্ট। অবশ্য ব্যাপারটা লেখা উচিত সিস্টেম, মানে সিস্টেমের ডেল টি 0, সিস্টেমের ডেল টি 0। এরকম প্রক্রিয়ার একটা উদাহরণ দেখো, তুমি যদি 100 ডিগ্রি উষ্ণতায় কোনো একটা জল রেখে বাষ্প করো, যতক্ষণ জল থেকে বাষ্প হচ্ছে সেই সময়কালীন কিন্তু টেম্পারেচারটা 100 ডিগ্রি থাকে, মানে ওটা একটা সমষ্ণ প্রক্রিয়া হলো। আইসোবারিক সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়ার শর্ত কি? পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ডেল পি ইকুয়াল টু 0, চাপের পরিবর্তন 0। এরকম একটা উদাহরণ, তুমি খোলা পাত্রে জল রেখেছো, বাষ্পায়ন হবে, বাষ্পায়নের জন্য চাপ কত লাগে? স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে যে কোনো তরলের বাষ্পায়ন করতে গেলে সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার প্রেসারে হয়। তার মানে 1 অ্যাটমসফিয়ার প্রেসারটা সবসময় কনস্ট্যান্ট থাকছে, সেই জন্য যে কোনো তরলের বাষ্পায়ন একটা সমচাপীয় প্রক্রিয়া। ওকে, নেক্সট অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপ রুদ্ধ, অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপ রুদ্ধ মানে তাপের আদান প্রদান হবে না, মানে কিউ ইকুয়াল টু 0, তাকে বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের আদান প্রদান হবে না, এরকম কি প্রক্রিয়া হতে পারে? আমরা যতদূর জানি, কোনো বস্তু টেম্পারেচার বেড়ে গেলে সে যে কোনো প্রকারে তাপ ছাড়ার চেষ্টা করবে, কোনো বস্তু টেম্পারেচার কমে গেলে সে যে কোনো প্রকারে তাপ নেওয়ার চেষ্টা করবে। তাহলে তাপের আদান প্রদান হবে যে কোনো প্রক্রিয়ায়। কখন হয় না? যখন কোনো প্রক্রিয়া খুব দ্রুত হয়, সাডেন হয়। কারণ যে সময় খুব দ্রুত হলে সেই সময়ের মধ্যে তাপ নেওয়ার সুযোগই পাবে না। যেমন একটা সাইকেলের চাকার ভালভ খুলে দিলে সেই চাকার মধ্যে যখন গ্যাসগুলো থাকে, অণুগুলো খুব কাছাকাছি থাকায় প্রচুর ধাক্কাধাক্কি হওয়ার জন্য অণুগুলোর মধ্যে টেম্পারেচারটা বেশি থাকে। ভালভ খুলে দেওয়ার সাথে সাথে সব গ্যাস যখন বেরিয়ে যায়, হঠাৎ করে অণুগুলো খুব দূরে দূরে চলে যাওয়ায় টেম্পারেচারটা কমে যায়, হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ও চাইবে তো নিশ্চয়ই তাপ নিতে, কিন্তু ওই সাইকেলের ভালভ খুলে দেওয়ার সাথে সাথে এতটা দ্রুত হয় প্রক্রিয়াটা, ওই সময়ের মধ্যে টেম্পারেচার আর নিতে পারে না। মানে কোনো দ্রুত প্রক্রিয়া, সাডেন যদি কোনো প্রক্রিয়া ঘটাও, হঠাৎ করে যদি কোনো বস্তুর উষ্ণতা বাড়িয়ে দাও, হঠাৎ করে ধরো 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করে দিয়েছো, সে অবশ্যই তাপ ছাড়তে চাইবে। তাহলে এই নয় সঙ্গে সঙ্গে যদি 20 থেকে 100 ডিগ্রি তুলে দাও, ও কিন্তু ওই সময়ের মধ্যে স্কোপ পাবে না তাপ নিতে। মানে তাপ ছাড়তে বা নিতে তো একটা সময় লাগে, সময় দিলে তবে সেটা তাপীয় সাম্যাবস্থায় আসবে। বোঝা গেল? হঠাৎ করে কোনো প্রক্রিয়া ঘটালে সেটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়।
রিভার্সিবল বা ইরিভার্সিবল প্রক্রিয়া। রিভার্সিবল বা ইরিভার্সিবল প্রক্রিয়াটা কি? দেখো, রিভার্সিবল প্রক্রিয়া হচ্ছে পরাবর্ত, ইরিভার্সিবল হচ্ছে অপরাবর্ত প্রক্রিয়া। যদি কোনো প্রক্রিয়া ধীরে ধীরে ঘটাও, অনেকগুলো স্টেপে ঘটাও, এবং প্রত্যেকটা স্টেপে যদি সাম্যাবস্থা বজায় থাকে, তখন তাকে রিভার্সিবল বলবো। আর যদি কোনো প্রক্রিয়া দ্রুত ঘটাও, অনেকগুলো স্টেপে যদি না ঘটানো হয়, আর যদি সাম্যাবস্থা বজায় না থাকে, তাকে বলবো ইরিভার্সিবল। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শোনো। একটা সিলিন্ডার আছে, এখানে একটা পিস্টন আছে, ওয়েটলেস ফ্রিকশনলেস, ঘর্ষণহীন ভারহীন একটা পিস্টন আছে, এখানটা গ্যাস মলিকিউলস আছে। দেখো, বাইরের একটা প্রেসার আছে, ভিতরের একটা প্রেসার আছে। বাইরের প্রেসারটা, এটা সাধারণত পি এক্সটার্নাল বলে, বাইরের প্রেসারটা। আর ভিতরের চাপটাকে বলা হয় পি, গ্যাসটা যেটা আছে। ভিতরের চাপ আর বাইরের চাপ সমান হলে এই পিস্টনটা এখানেই থাকবে। এবার যদি বাইরের চাপটা সামান্য কমানো হয়, ভিতরের চাপটা যদি আমরা সামান্য বেড়ে যায়, তাহলে পিস্টনটা কি হবে? একটু হলে ওপরে উঠে যাবে, মানে এইখানটা উঠে গেল। এইখানটা উঠে যাওয়ার পর ওর কিন্তু সাম্যাবস্থা বজায় থাকবে যদি ধীরে ধীরে ঘটায়। কেন না, একটুখানি উঠে গেলে যে টেম্পারেচার চেঞ্জ হবে, ওই সময়ের মধ্যে ধীরে ধীরে ঘটালে কি হবে? বাইরে থেকে তাপ নিয়ে বা তাপ ছেড়ে থার্মাল ইকুইলিব্রিয়াম বজায় রাখতে পারবে, যান্ত্রিক সাম্যাবস্থাও বজায় থাকবে। অর্থাৎ আবার কিন্তু ভিতরের চাপ বাইরের চাপ কিন্তু সমান হয়ে যাবে। আবার একটুখানি স্টেপ বাই স্টেপ তোলো, আবার এখানে তোলো, আবার এখানে তোলো, এরকম ভাবে বলছি। আর তুমি যদি হঠাৎ করে, এখানে ছিল পিস্টন, হঠাৎ করে যদি এখানে তুলে দাও, এই হঠাৎ করে করার জন্য কি হবে? যে হঠাৎ চেঞ্জ করার জন্য যে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, সেই সময়ের মধ্যে স্কোপ পাবে না বাইরে থেকে তাপ নেওয়া বা ছাড়া। তখন কিন্তু সেটা পরাবর্ত প্রক্রিয়া থাকবে না, সাম্যাবস্থা বজায় থাকবে না, সেটাকে তখন অপরাবর্ত প্রক্রিয়া বলবে। বুঝা গেল ব্যাপারটা? এবার আমি যে বিষয়টা বলবো, এক্ষুনি যেটা বোঝাচ্ছিলাম, যে প্রেসার ভলিউম ওয়ার্ক, চাপ আয়তন ঘটিত কার্য। দেখো, আমি যে বললাম যে একটা সিলিন্ডার আছে, এখানে একটা পিস্টন আছে, এখানে গ্যাস মলিকিউলস আছে, বাইরের প্রেসারটা পি এক্সটার্নাল, ভিতরের প্রেসারটা হচ্ছে পি। আমি যদি বাইরের প্রেসারটা একটু কমাই, মানে পি এক্সটার্নালটা পি এর থেকে একটু কম, কি হবে? এই পিস্টনটা এইখানটা উঠে যাবে। আচ্ছা, এই যে পিস্টন উঠে গেল, তার জন্য গ্যাস তো একটা নিজে কার্য করছে, কারণ গ্যাসের সরণ হচ্ছে, নিশ্চয়ই কার্য হবে। সেই কার্যের মানটা কত? ধরো এইটুকু সরণ হলো সাপোজ ডিএক্স। এবার এই সরণের জন্য যে ভলিউম চেঞ্জ হলো, মানে আয়তনের পরিবর্তন যেটা হয়, মানে এতটুকু আয়তন বেড়ে গেছে, সেই আয়তনের পরিবর্তনটাকে আমি ধরছি ডিভি। এখন কার্য ডিডব্লিউ সমান, কার্য সমান সবাই জানো বল ইন্টু সরণ। বল মানে তোমরা সবাই জানো চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপটা কোনটা? পি এক্সটার্নাল, বলটা ধরছি এফ এক্সটার্নাল, ক্ষেত্রফল মানে এই পিস্টনের ক্ষেত্রফলটা আমি ধরছি এ। তাহলে ভাবো এফ এক্সটার্নাল সমান কি? পি এক্সটার্নাল ইন্টু এ। তাহলে বলের জায়গায় লিখতে পারি পি এক্সটার্নাল ইন্টু এ। আর সরণটা কত হয়েছে? ডিএক্স। সরণ মানে একটা দৈর্ঘ্য, ক্ষেত্রফল মানে একটা ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্য গুণ করলে সেটা আয়তন পরিবর্তন হয়, মানে এই এ ইন্টু ডিএক্স মানই হচ্ছে এই আয়তনের পরিবর্তন, কোনটা? ডিভি। অর্থাৎ এখানটা লিখতে পারি পি এক্সটার্নাল ইন্টু ডিভি। অর্থাৎ এটা হচ্ছে কার্যের রাশিমালা। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কি না, বলটা বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে এইদিকে, আর গ্যাসটা প্রসারণ হচ্ছে এইদিকে, মানে বাহ্যিক বলের বিরুদ্ধে গ্যাস নিজে কিন্তু কাজ করছে। অর্থাৎ বাহ্যিক বল নিচের দিকে ক্রিয়েট হচ্ছে, গ্যাসটা কিন্তু ওপরের দিকে সরণ হচ্ছে, মানে বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। অর্থাৎ বল যেদিকে কাজ হচ্ছে, সরণ তার উল্টো দিকে। তোমরা ফিজিক্সে জানো নিশ্চয়ই, বল ডট সরণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টর রাশি সম্পর্কে তোমরা জানো, একটা হচ্ছে ডট গুণফল হয়, একটা ক্রস গুণফল হয়।
অ্যাকচুয়ালি এইটা বল ইন্টু সরণ যে কৃতকার্য, সেটা কিন্তু ডট গুণফল হয় ভেক্টরের। আর ডট গুণফলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, ধরো এ ডট বি, এটা মানে কিন্তু এ বি নয়, এ ডট বি হচ্ছে এ বি কস থিটা, নিশ্চয়ই জানো। এই কস থিটা, থিটা মানে অ্যাঙ্গেল, এখানে যেমন বলটা প্রযুক্ত হচ্ছে এদিকে আর সরণটা হচ্ছে উল্টো দিকে, মানে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণ তার উল্টো দিকে হচ্ছে, মানে কি অ্যাঙ্গেলটা কত হচ্ছে 180 ডিগ্রি। বল যদি এদিকে প্রযুক্ত হয়, সরণ যদি এদিকে হয় 180 ডিগ্রি, তাহলে থিটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে কস 180 ডিগ্রির মান কত? -1। সেই জন্য কার্যের রাশিমালায় এখানে একটা মাইনাস দেওয়া হয়। তো যাদের ফিজিক্স নেই তারা এটা মনে রাখবে। কৃতকার্যের ব্যাপারটা বুঝতে পেরেছো যে dw = p - p external dv, মানে নেগেটিভ সাইনটা ইন্ডিকেটস করছে শুধুমাত্র কি না, বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণ তার উল্টো দিকে হচ্ছে। এটা হচ্ছে কৃতকার্যের রাশিমালা। এবার একটা কথা, যদি এই ডিভিটা অনেকটা ক্ষুদ্র না হয়, একটু বড় হয়, তখন ডিভি বলবো না, তাকে বলবো ডেল ভি। তখন কার্য আর ডিডব্লিউ বলবো না, তখন তাকে বলবো ডব্লিউ। ওই জন্য ডব্লিউ = -p external del v, এটা হচ্ছে ফর্মুলা, ওয়ার্ক ডান কার্যের ফর্মুলা, যেটা আমরা ডব্লিউ = -p external, এই ডেল ভি সমান লিখবো v2 - v1। সরি শোনো, v2 মানে প্রাথমিক আয়তনটা এটা ছিল v1, আর অন্তিম আয়তন কোনটা, এইটা হয়ে গেছে, মানে এটা টোটালটা, যেটাকে আমরা বলছি v2। বোঝা গেল? তার মানে প্রাথমিক আয়তন v1 ছিল, অন্তিম আয়তন হলো v2। সবসময় v2টাকে অন্তিম আয়তন ধরা হবে আর v1টাকে প্রাথমিক আয়তন ধরা হবে, যেটার পরিবর্তনটাকে আমরা বলছি কি ডেল ভি। তাহলে আমরা যে কৃতকার্যের রাশিমালাটা করলাম এক্ষুনি, সেটা মনে রাখতে হবে কি না, ডব্লিউ = -p external v2 - v1, এটা ফর্মুলা এখানটা আছে, এটাই লাগবে। এখন আমার প্রশ্ন, যেটা এক্ষুনি করালাম, সেখানে বলো তো দেখি, গ্যাসের আয়তন প্রসারণ হলো না সংকোচন হলো? গ্যাসের আয়তন কিন্তু প্রসারণ হচ্ছে। যদি আমাকে কেউ বলে যে এই সিলিন্ডারে গ্যাস আছে, এখন বাহ্যিক চাপ পি এক্সটার্নাল, ভিতরের চাপ পি, আমি একটু আগে যেটা করালাম, পি এক্সটার্নালটা পি এর থেকে কম, মানে বাইরের চাপটা কম। এবার যদি এরকম হয়, বাইরের চাপ যদি বেশি হয়, তখন পিস্টন ওপরের দিকে নিশ্চয়ই উঠবে না, তখন কি হবে, পিস্টনটা নিচের দিকে নামবে। তখনও কিন্তু কার্য হবে ডব্লিউ = p external del v, কিন্তু তখন বল যেদিকে কাজ করছে সরণও সেদিকে হচ্ছে। তার মানে তখন অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1, তখন কিন্তু কার্য হবে +p external del v। এখানে যেটা কার্য হচ্ছে ডব্লিউ = -p external del v, এখানে কার্যটা কি হচ্ছে +p external del v। তবে ভালো করে শোনো মন দিয়ে, এখানে ডেল ভিটা v2 - v1, এখানে ডেল ভিটা, এখানটা তো আগে ছিল v1, এবার বাইরের চাপটা বেশি বলে পিস্টনটা নিচে নামবে, অন্তিম চাপটা কি v2, v2টা কম, এখানে v1টা বড়, এখানে যেটা ছিল v2টা গ্রেটার দ্যান v1 ছিল, এখানে v2টা ছোট, v1টা বড়, তার মানে এখানে হবে +p external v1 - v2। এবারে আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, দেখো কি আসছে, -p external v2 - v1, দেখো সেই একই সমীকরণ চলে এলো। তাহলে আমি গ্যাসের প্রসারণ হোক বা সংকোচন হোক, আমি আলাদা সূত্র করব না, আলাদা সূত্র আমি জানি না, আমি একটাই সূত্র জানি, এটা। তার মানে আমি দুটো আলাদা সূত্র আমি জানি না, একই সূত্র। এখানে এটা নেগেটিভ, এখানেও নেগেটিভ, অঙ্ক করার সময় কিন্তু এটা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হবে। কারণ মনে রাখবে শুধু v2টা অন্তিম, v1টা প্রাথমিক। তো অন্তিমের আয়তন আর প্রাথমিকের আয়তন যদি কারো বেশি কম হয়, সেই মতো নেগেটিভ পজিটিভ অ্যান্সার আসবে ম্যাথের ক্ষেত্রে। আমি কিন্তু ফর্মুলা, যদি আমাকে কেউ বলে যে এখানে অ্যাকচুয়ালি ডেরিভেশন নয়, এখানে যেমন রাশিমালাটা যেটা পড়বে পরীক্ষায়, সেটা হচ্ছে যে
গ্যাসের কৃতকার্য যদি প্রসারণ হয় তার রাশিমালাটা কি? তুমি কি লিখবে? ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান, এটা লিখবে। যদি গ্যাসের সংকোচন হয় তখন কৃতকার্য কি? তখনও ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান। দুটোর মধ্যে ডিফারেন্স কি? প্রসারণ হলে ভি টুটা ভি ওয়ানের থেকে বড়, আর সংকোচন হলে ভি টুটা ভি ওয়ানের থেকে ছোট। আমি একই সূত্র ফেলব। আর প্রসারণ হলে ডব্লিউটা নেগেটিভ, সংকোচন হলে ডব্লিউটা পজিটিভ। তুমি বলো কই, দুটোই তো নেগেটিভ দেখছি। দেখো, ভি টু ছোট হলে ভি ওয়ান বড় হলে ছোট মাইনাস বড় মানে এখানে নেগেটিভ আসছে, সেই নেগেটিভ আর এই নেগেটিভ অ্যাকচুয়ালি কিন্তু পজিটিভ হয়ে যাবে। দেখে মনে হচ্ছে নেগেটিভ হয়ে আছে, অ্যাকচুয়ালি কিন্তু এখানে ডব্লিউ নেগেটিভ আর এখানে কিন্তু ডব্লিউ পজিটিভ। তুমি সূত্রটা একই মনে রাখছো কেন? তোমার সুবিধার জন্য, যে একই সূত্র পেলে আমাকে অঙ্ক দেবো। যদি একই মানে পরীক্ষা যদি দেয়, আমি একটাই সূত্র মনে রাখবো, আমি দুটো সূত্রে যাবো না। অঙ্ক দিলে যা বসাবে সেই মতো করে এটা নেগেটিভ হয়ে যাবে, আর এইখানে অঙ্ক দিলে ওটা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। সেটা আলাদা করে ওইভাবে মনে রাখার দরকার নেই। শুধু মনে রাখবে প্রসারণ হলে ভি টু গ্রেটার দ্যান ভি ওয়ান, সংকোচন হলে ভি টু লেস দ্যান ভি ওয়ান। প্রসারণ হলে গ্যাস নিচে কাজ করে, আর সংকোচন হলে গ্যাসের উপর কাজ হয়, মানে সিস্টেমের উপর কাজ হয়। ঠিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথ আসে, ম্যাথটা দেখাচ্ছি। দেখো, একটা ধরো এরকম বলবে, দুই বায়ুমণ্ডলীয় চাপে, বাহ্যিক চাপ, 2 atm বাহ্যিক চাপে গ্যাস আছে একটা সিলিন্ডারে। গ্যাস 20 লিটার থেকে 10 লিটার আয়তন সংকোচন হয়েছে। কার্য কত? এটা কোশ্চেন দিয়েছে। কার্যের ফর্মুলা ভালো, সূত্র তো একটাই, ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান। পি এক্সটার্নাল কত? 2, বাহ্যিক চাপ তো 2, তাহলে 2 ভি টু মাইনাস ভি ওয়ান। ভি টুটা সবসময় 2টা অন্তিম, 1টা প্রাথমিক। দেখো এখানে অন্তিম কোনটা? 20 থেকে 10 করা হয়েছে, অন্তিমটা 10, আর প্রাথমিকটা কোনটা? 20। ভালো করে হিসাব দেখো, 10 মাইনাস 20 মানে কত? মাইনাস 10, আর এখানে মাইনাস 2 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কত হয়ে গেল? 20। দেখো সেই অ্যান্সার কিন্তু সেই পজিটিভই এলো। তার মানে কি, সূত্র নেগেটিভ আছে মানে যে নেগেটিভ হলো তা না, এটা পজিটিভ হয়ে আছে। কারণ আমার তো এখানে সংকোচন হয়েছে না, সংকোচনের ক্ষেত্রে মানে অ্যান্সার পজিটিভই বেরোবে। মানে প্লাস 20 লিটার এটিএম অ্যান্সার। কেন লিটার এটিএম? এটা তো এটিএম এ বসিয়েছো, আর আয়তনটা লিটারে বসিয়েছো, লিটার এটিএম। আর যদি তুমি এটা জুলে করতে চাও, মনে রাখবে 20 সঙ্গে 101.3 দিয়ে গুণ করবে, লিটার অ্যাটমসফিয়ারটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে জুল। সবসময় লিটার অ্যাটমসফিয়ার সঙ্গে জুলের সম্পর্ক হলো। সেম অঙ্কটা যদি তোমাকে এরকম দিত, এটা 10 লিটার থেকে এটা 20 লিটার, তখন তুমি এখানটায় 20 বসাবে, মানে তখন অন্তিমটা 20, প্রাথমিকটা কত? 10, তখন অ্যান্সার বেরোতো মাইনাস 20, তখন হতো মাইনাস 20 ইন্টু 101.3 জুল। পরীক্ষার সময় কিন্তু ডব্লিউ মাইনাসে আসবে, মানে মাইনাসই অ্যান্সার। ডব্লিউ সমান মাইনাস 20 লিটার অ্যাটমসফিয়ার, এটাই অ্যান্সার রেখে আসবে। এটার মানে ডব্লিউ নেগেটিভ মানে সিস্টেম দ্বারা কার্য। তুমি লাস্টে অবশ্যই অ্যান্সার লিখতে পারো, তাহলে মাইনাস যদি মনে হয় যে কেমন অ্যান্সার হচ্ছে, তুমি লাস্টে লিখে দেবে সিস্টেম দ্বারা কার্য 20 লিটার অ্যাটমসফিয়ার। মাইনাস ইন্ডিকেট করছে সিস্টেম দ্বারা কার্য, মানে আয়তন প্রসারণ বোঝাতে চাইছি, আর প্লাস মানে হচ্ছে আয়তন সংকোচন হচ্ছে, মানে সিস্টেমের উপর কার্য হয়েছে, এটা বোঝানোর জন্য শুধু মাইনাস প্লাস, আর কিছু না। ঠিক, এবার যে কোনো বিক্রিয়া, এই যে টোটাল যে রাশিমালাটা করালাম, ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান, এই রাশিমালাটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে এখান থেকে আবার অনেক ইকুয়েশন করা যায়। যেমন সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় এই জিনিসটাকে তুমি ইন্টিগ্রেশন করে ডেরিভেশন করো, সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া এই রাশিমালাগুলো পাবে। আর ইভি রিভার্সিবল মানে পরাবর্ত প্রক্রিয়া, এই রাশিমালা পাবে। আবার যদি তুমি অপরাবর্ত প্রক্রিয়ার জন্য এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে অপরাবর্ত প্রক্রিয়ার জন্য এই রাশিমালা পাবে। তোমার এক্সামে এমনি ম্যাথামেটিক্স দিলে এইটা দিয়ে অঙ্ক করবে, আর যদি তোমাকে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া উল্লেখ করে দেয়, তখন তুমি এটা দিয়ে অঙ্ক করবে। আর যদি সমষ্ণ অপরাবর্ত প্রক্রিয়া উল্লেখ করে দেয়, তখন তুমি এটা দিয়ে অঙ্ক করবে। তাছাড়াও আরেকটা হিন্টস পাবে,
পরাবর্ত প্রক্রিয়ায় তো স্টেপ বাই স্টেপ ঘটে, মানে কি চাপটা P1 আর P2 মধ্যে ডিফারেন্সটা কম হবে। আর অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, P1 আর P2 মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি হবে। কারণ অপরাবর্ত প্রক্রিয়া কি বললাম, হঠাৎ করে ঘটানো হচ্ছে, মানে কি চাপ ছিল প্রথমে 1, পরে হয়ে গেছে 10, মানে অনেক ডিফারেন্স। আর পরাবর্তর ক্ষেত্রে P1টা হয়তো প্রথমে ছিল 1, P2টা হয়েছে তাকে 2, মানে ডিফারেন্সটা অতটা বেশি হবে না। ঠিক আছে, দেখো সূত্র ভালো করে দেখো, V2/V1 আছে, সবসময় 2টা অন্তিম আয়তন প্রাথমিক আয়তন, চাপ দিয়ে করলে P1/P2, কারণ চাপের সঙ্গে তো আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেই জন্য V2/V1 মানেই কিন্তু P1/P2, এই সূত্রটাই। ঠিক আছে, তবে 1/2 হয়ে গেছে, মানে 1টা এখানে P1টা হচ্ছে প্রাথমিক চাপ, P2টা হচ্ছে অন্তিম চাপ। অপরাবর্ত প্রক্রিয়ার জন্য এই সূত্র। এখানেও ডাইরেক্টলি কোনো কোশ্চেন দিলে সেখানের অ্যান্সার কিন্তু তুমি করতে পারবে। যেমন একটা অঙ্ক দিচ্ছি, ভালো করে শোনো। তোমাকে বলে দেবে যে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া বলে দিয়েছে, টেম্পারেচার বলে দেবে 27 ডিগ্রি সি, 2 মোল কোনো আদর্শ গ্যাস, বলবে 5 লিটার থেকে 10 লিটার করা হয়েছে, কার্য কত? সমষ্ণ পরাবর্তের জন্য সূত্র ফেলবে। দেখো আয়তন 5 লিটার থেকে 10 লিটার বলেছে না, আয়তন বলেছে মানে এই সূত্র ফেলবে, চাপ বললে এই সূত্র ফেলবে, তাহলে এই সূত্র ফেলবে, মানে WREV ইকুয়াল টু মাইনাস nRT ln V2/V1 সমান মাইনাস n এর মান 2 মোল মানে 2, জুলে আর এর মান 8.314, টি এর মান 27 প্লাস 273 মানে 300 কেলভিন, ln V2 মানে অন্তিম আয়তন কত 10, প্রারম্ভিকটা কত 5 বসালে, ব্যাস সেখান থেকে যেটা হবে এত জুল, এটা অ্যান্সার হয়ে গেল। অবশ্যই নেগেটিভ আসবে, নেগেটিভ তো আসবেই, কারণ 5 লিটার থেকে 10 লিটার করা হয়েছে, আয়তন তো প্রসারণ হয়েছে, সংকোচন হলে পজিটিভ। সব সময় মনে রাখবে আয়তন প্রসারণ মানে অলওয়েজ W নেগেটিভ, মানে সিস্টেম দ্বারা কার্য, গ্যাস দ্বারা কার্য, আর আয়তন সংকোচন মানে W পজিটিভ। তোমাকে যদি আবার কোনো সময় কার্য বলে, তুমিও নেগেটিভ পজিটিভ বুঝে কিন্তু বসাবে ফর্মুলায়, কারণ তুমি একটাই ফর্মুলা ইউজ করছো, সংকোচন প্রসারণের জন্য কিন্তু আলাদা ফর্মুলা ইউজ করছো না। সাপোজ একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো এইটাই তোমাকে কোশ্চেন দিয়েছে পরীক্ষায়। ধরো একটা সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া, এখানে বলেছে প্রারম্ভিক আয়তন 10 লিটার, টেম্পারেচার 27 ডিগ্রি সি, মোল বলে দিয়েছে 2 মোল, কার্য বলে দিয়েছে, আচ্ছা আর কি বলে দিয়েছে, গ্যাসের প্রসারণ হয়, গ্যাসের প্রসারণে কার্য বলে দিয়েছে 2 জুল, অন্তিম আয়তন কত, এটা কোশ্চেন দিয়েছে। বুঝতেই পারছো এই ফর্মুলা ফেলতে হবে, আয়তন দিয়ে দিয়েছি যখন, দেখো WREV ইকুয়াল টু মাইনাস nRT ln V2/V1, যেটা সবচেয়ে ভুল হওয়ার সম্ভাবনা। n এর জায়গায় n তো বসাবে অবশ্যই 2, আর এর জায়গায় 8.314, টি এর জায়গায় 300 ইন্টু ln V2/V1, V2 মানে অন্তিম আয়তনটাই চেয়েছে, যেটা V2 বসিয়ে রাখবে, প্রারম্ভিক আয়তনটা কত 10 বসাবে, ডাব্লুটা কত বসাবে, সবাই ডাব্লুটা যেটা বসাবে সেটা হচ্ছে 2 জুল, এখানে 2 বসাবে, কিন্তু অ্যাকচুয়ালি 2 বসবে না, এখানে বসবে -2। তার কারণ এখানে দেখো গ্যাসের কি হয়েছে, প্রসারণ হয়েছে, গ্যাসের প্রসারণে ডাব্লু কি হয়, গ্যাসের প্রসারণে ডাব্লুটা নেগেটিভ, মানে ডাব্লুর মানটা -2 বসিয়ে করতে হবে। আর যদি সংকোচন হতো তাহলে 2 বসাতে। তাহলে তোমাকেও যদি কার্য বলে দেয় অঙ্কের ক্ষেত্রে, সেই কার্যটা দেখবে প্রসারণ হয়ে কার্য হয়েছে, মানে গ্যাস দ্বারা, আর প্রসারণ না বলে অনুসারে বলবে গ্যাস দ্বারা কার্য, নেগেটিভ বসাবে। আর যদি সংকোচন বলে বা সিস্টেমের উপর কার্য বলে, তাহলে কিন্তু পজিটিভ মান বসিয়ে পড়বে। ঠিক আছে, মানে নেগেটিভ পজিটিভ কিন্তু বুঝে তোমাকে কাজ করতে হবে এখানে ডাব্লুটা। ওকে, ফর্মুলা একই ইউজ করবে সব ক্ষেত্রে, ফর্মুলা ওইটাই, W ইকুয়াল টু মাইনাস P এক্সটার্নাল V2 মাইনাস V1। এবার পরাবর্ত আর অপরাবর্তের জন্য এটা থেকে আলাদা আলাদা সূত্র ইউজ করা হয়েছে, এটা থেকেই এইগুলো এসছে।
এবার যখন সমষ্ণ পরাবর্ত বলবে, মোল সংখ্যা বলে দেবে, তখন এই ফর্মুলা দিয়ে করবে। আর যদি মোল সংখ্যা উষ্ণতা না বলে, ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে অঙ্ক করবে। বাকি সব সেম। ওকে, বাই।